এভি নোডাল ডিলে, এই জিনিসটা বুঝি নাই। এভি নোডাল ডিলে, ডিলে মানে কি? দেরি করা। তোমার কি বলা যায়, এসএ নোড থেকে যে বিদ্যুৎটা আসে সেই বিদ্যুৎটা তো রিসিভ করে হচ্ছে এভিএন, তাই না? এভিএন জি সেই স্যার। বিদ্যুৎটা রিসিভ করে নিচের দিকে পাঠিয়ে দেয়, বান্ডেল অফ হিজের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এই দিতে গেলে সে যে কিছুটা হলেও স্লোলি করে, মানে এসএ নোড যে পরিমাণে বিদ্যুৎটা যত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে, এভি নোড কিন্তু অত দ্রুত পারে না, কিছুটা হলেও দেরি হয়। এই এভি নোড যে বিদ্যুৎটা সম্প্রচার করতে দেরি করে এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। ডিলে মানে দেরি করা। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমি যেটা, তুমি অল্প কথায় বলেছো আমি সেটাই বলেছি। এখন যদি ওই পুরো লাইনটা বলো, সেখানে যদি ভিন্ন কিছু মিন করে তাহলে পুরো লাইনটা পড়ে আমাকে শোনাতে হবে। না স্যার, এইটাই বুঝেছি স্যার। হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা এখন শোনো, আমরা আজকে পড়বো হচ্ছে অনেক কিছু পড়বো আজকে। আজকে পড়বো অনেক কিছু, কিন্তু তোমরা আমাকে কোনোভাবেই আলাদা দুইটা ক্লাসে টাইম দিয়ে, এই কালকে আমি একটা এক্সট্রা ক্লাস নিব কালকে তোমাদের। কালকে কি কয়টা বার? স্যার? কালকে কি বার? মঙ্গলবার। কালকে মঙ্গলবার না? তোমরা আমাকে টাইম দিতে পারবে কয়টা বলো? সকাল 8টায় পারবা? জি স্যার। পারবো স্যার। স্যার সকাল 8টা 8টায় থেকে সবাই 9টা পারবা? পড়াইতে পারবেন স্যার? হ্যাঁ 1 ঘন্টা হইবে তাহলে স্যার। হ্যাঁ, 1 ঘন্টায় পড়াবো। 1 ঘন্টা তো আগে পড়াই লই। আজকে 1.5 ঘন্টা পড়াবো, কালকে 1 ঘন্টা পড়াবো। তারপরে দেখি কালকে তাহলে আবার আরেকটা। সমস্যা নেই। কালকে জি স্যার, সবাই 8টায় 9টায় পারবা? কলেজের ক্লাস তো। ঠিক জি আছে, স্যার 9টায় তো 8টায় আমি পাবো, ছেড়ে দিব। সমস্যা নেই। স্যার 8টার আগেও শুরু করতে পারেন, হ্যাঁ 10 হ্যাঁ, মিনিট আগে। 8টার 10 মিনিট আগেও শুরু করতে পারেন, সমস্যা নেই। সকালবেলা অনেক পৌনে আগে। 8টায়, পৌনে 8টায়, পৌনে 8টায় জি জি স্যার। স্যার, করেন করেন স্যার, সমস্যা নেই, তাহলে পারবা ভালো সবাই? হয়। জি স্যার পারবো, সকালে যদি একটু তাড়াতাড়ি না উঠতে পারি। এই মুহূর্তে কেউ আসো ক্লাসে যে পারবা না বলো? ওকে, এবার লাইন কেটে গেল কেন কয়েকজনের? আর ক্লাস আছে? এই ক্লাস আছে, শুরু হয়েছে। তোর তো রাত্রি 12টার সময় থাকলেও ক্লাস থাকবে। ক্লাস না নাই তো, কোন সময় ক? আমি কালকে 8টা আর বিকেল 4টা বাজে সবসময় ফ্রি। কালকে 8টা বিকাল 4টে বাজে সবসময় ফ্রি। দেখছো, দিল একটা বাম হাত লাগাই দিল। কালকে সকাল 8টা ক্লাসটা নেবো, একটা বাম হাত লাগাই দিচ্ছে। আচ্ছা পড়াই নেই, তারপরে টাইম সেটেল করবো না। কালকে আমার পারলে 2টা ক্লাস দাও। আমি তো মনে করি তোমাদের এখনো 2-3টে ক্লাস লাগবে ওদেরকে ধরতে। তা নাহলে তো প্যাচ লাগবে না। তা নাহলে করতে হবে কি জানো? তা নাহলে করতে হবে কি, রবিবার থেকে যখন একসাথে পড়তে শুরু করব, ওদের সাথে সাথেই তোমাদের পড়তে হবে। আর এই পিছনে যে গ্যাপ থাকবে, সেই গ্যাপ স্যার কালকে যদি তোমাদেরকে 2টা ক্লাস নেন, তাহলে কি হ্যাঁ, স্যার আমরা পারবো তাদের লেভেলে যাইতে? না মনে হয় পারবা না। তোমরা 3-4টা ক্লাস পিছনে পড়ে গেছো কেন জানো? ওরা যখন ওই অফলাইনে গেল না, অফলাইনে তো স্পিডটা বেশি থাকে, অফলাইনে ওরা আগায় গেছে বেশি। আর এদিকে তোমাদের 2টা ক্লাস এমনিতেই আমার কারণে মিস হয়েছে, যে কারণে বুঝছো মুসা, ওরা সব মিলায় 3-4টা ক্লাস আগায় গেছে। স্যার কালকের ফ্রি ছিলাম অনেক টাইম, যদি স্যার যেমন আমি কালকে বলি, স্যারের সাথে কারণ আমি আলোচনা তো করে কালকে ক্লাস দেখেন। নিবই। আমি বলি ওরা এখন কি পড়ে আমি বলবো। আমি বলি, তুমি আইডিয়া দিলে বুঝতে পারবা। তোমাদের এখনো রক্তচাপ পড়াই নাই, শোনো এখন এই রক্তচাপটা পড়াবো আজকে। তারপরে সেই রক্তচাপ নিয়ন্ত্রণের একটা পদ্ধতি আছে, মস্তিষ্ক কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেটা ওরা কমপ্লিট করছে। তারপরে হচ্ছে মানবদের যে রক্ত সংবহন তন্ত্র, সেটা ওরা কমপ্লিট করছে। তারপরে হচ্ছে ওরা মানুষের যে 4টা ক্লাস আগায় আছে ওরা, বুঝছো? 4 ক্লাস আগানো। এখন এই 4 ক্লাস তো ধরতে পারবো না দৌড়ায়া। ধরতে যদি একান্ত না পারি, ফাঁকে ফাঁকে ক্লাস নিয়ে ওদেরকে ধরতে হবে। ধরো আমি যখন রমজানে ব্যাচগুলো মার্চ করে দিয়ে ব্যাচের সংখ্যা কমাই দিব, তখন তো আমি আবার ফ্রি হয়ে যাব। আর তোমাদেরও হয়তো এরকমের তখন সময় বের হবে। তখন এই পিছনের যে গ্যাপ থাকবে ওগুলো মাঝে মধ্যে ক্লাস নিয়ে নিয়ে কভার করে দিব। কিন্তু রবিবার থেকে যখন সবাই মিলে একসাথে পড়বো, তখন কিন্তু ওই ওদের সাথেই পড়া শুরু করে দিব। মাঝখানে যে 2-3টে ক্লাসের গ্যাপ থাকবে, সেটা আমি ফাঁকে ফাঁকে, তোমরা যখন আমাকে টাইম এলাও করবো, এরকম ফাঁকে ফাঁকে ক্লাস নিয়ে পোষায় দিতে হবে। কি বুঝছো মুসা, না বোঝো নাই? জি স্যার। স্যার কালকে যদি স্যার 2টা নেন, কালকে সবার একটা সাথে নিব, আলোচনা করে। কালকে তো একটা নিবই, 8টাই নিতে চাই। এখন এই যে জুলকারনাইন শুভই তো দিছে একটা প্যাচ লাগাই। না স্যার, একজনের কারণে স্যার যদি ক্লাসটা। স্যার ও রেকর্ড তাহলে দেখবে আছে। স্যার। আহ স্যার ও রেকর্ড রেকর্ড দেখে নেবে স্যার। আচ্ছা যাই হোক, আমরা আজকের ক্লাসটা নেই, তারপর সবার সাথে আলাপ করি। আর ক্লাসে আজকে উপস্থিতি এত কম কেন? তোমরা দেখি এই ব্যাচে কয়জন ক্লাস করো? প্রায় 15 জন করো ক্লাস, আজকে দেখি মাত্র 10 জন, 9 জন। আর বাকিরা কই? আমি কোনো মানে ইয়ে দেখতে পাই না এর মধ্যে, আমি কোনো আর ভালো কিছু দেখতে পাই না।
এই ব্যাচে কয়জন আছি আমরা? অনলাইন ব্যাচ, এই ব্যাচে কয়জন আছি দেখছিলা? তৌহিদ, কয়জন আছি আমরা? এই যে হাসিব আব্দুল্লাহ স্যার দেখছিলাম একবার, ভুলে গেছি আবার। 14-15 জন আছি আমার যতটুকু মনে পড়ে। হাসিব, এত দেরি করছো কেন ক্লাসে আসতে? হ্যাঁ, আর কোনো কথা বলে না। ঠিক আছে, পড়া যাই। আচ্ছা, স্টার চিহ্ন দাও। আজকে তারিখ দাও। তারিখ দিছো? স্যার 19 জন দেখলাম স্যার গ্রুপে। ওই যে 19 জন, আর ক্লাসে আছে 10 জন, 9 জন নাই, অর্ধেক নাই, তাহলে কেমনে? আর ওই যে ব্যাকআপ ক্লাসের মধ্যে আবার রিমুভ মারবেন স্যার এই জায়গা থেকে। হ্যাঁ, রিমুভ মারতে হবে, রিমুভ মারতে হবে, রিমুভ না মারলে হবে না। লেখো, স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে আজকে তারিখ দাও। লেখো কৃত্রিম পেসমেকার। ক্লাস যদি না করে, আমি বারবার বলছি যে বাবা ক্লাস না করলে গ্রুপ থেকে চলে যাও। এগুলা, এই ক্লাস না করা গ্রুপ নিয়ে আমার সাথে সবসময় একটা তিক্ততা তৈরি হয়। কৃত্রিম পেসমেকার হেডিং দিছো? জি স্যার। এখন শোনো, এই যে আমাদের করোনারি শিরা বা করোনারি সাইনাস, এখানে তো থাকে হচ্ছে ন্যাচারাল পেসমেকারটা, যাকে আমরা সাইনোয়েট্রিয়াল নোড বলি। প্রতি মিনিটে যেটা 70 থেকে 75 বার, কারো কারো ক্ষেত্রে 80 বারও হইতে পারে, এক্সেপশনাল, সেটা ভিন্ন। এতবার সে বিট করে। আচ্ছা, তোমাদের ওই হৃদস্পন্দনকালীন শব্দ, সেটার উৎস লেখাইছি? জি স্যার, লেখাইছেন। লেখাইছে, আচ্ছা ঠিক আছে। তো এতবার সে বিট করে, ঠিক আছে। এখন এতবার সে বিদ্যুৎ তৈরি করে, খুব ভালো কথা। কিন্তু এইখানে যদি বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করবে না। বিদ্যুৎ উৎপাদনের বিটিং যদি কমে যায়, দেখা গেল মিনিটে করে 60 বার অথবা 65 বার, তাহলে কিন্তু হৃৎপিণ্ডের স্পন্দন যদি কমে যায়, তাহলে কিন্তু ব্লাডের প্রেশারও কমে যাবে। ব্লাডের প্রেশারটা যদি ফল করে, তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না, অকেজো হয়ে যাবে। এই আরেকটা আইছে, সিফাত। সিফাত, তোর ক্লাস কয়টায় আর তুই আইছিস কয়টায়? হ্যাঁ, কথা কেন এখন? আর কোনো কথা কেন? সিফাত, ক্লাস কয়টায়, আসছো কয়টায়? তার অডিও ডিসকানেক্ট স্যার, ও তো কিছু শুনতেই পায় না। ওই এখন কানেক্ট। ওই যে কানেক্ট। সিফাত, ক্লাস কয়টায় আর জয়েন করছো কয়টায়? স্যার আমার এইমাত্র একটা ক্লাস শেষ হয়েছে, তো দেরি করে করছি এর জন্য। তোমার তো সুতা একটা আছেই, সুতা তো থাকবেই। এইমাত্র ক্লাস দেরি করে শেষ করছো কেন? 15 মিনিট পরে আসছো, পড়াইছি তো অনেক কিছু, তুমি করবা না কেমন? স্যার আমি এগুলো ওই অফলাইন বেসে পেয়েছিলাম স্যার। ও বুঝছি। হ্যাঁ, তাহলে তো আর চিন্তা নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তুমি এই পিছনের ব্যাচটা ঢুকছো কেন? যারা সামনের ব্যাচে আছে সেগুলো পড়ো না কেন? অফলাইনে পড়ানোর পরেও অতিরিক্ত অনেক কিছু পড়াইছি যেগুলো অন্যান্য ব্যাচ, সেটার মধ্যে ঢুকলা না কেন? সেটা পড়লে তো তুমি আগানো থাকবে। আমি ঢাকা শিফট হয়েছি, তো ওইখানে আবার ওই টাইমে ভাষা বদলানোর সময় কিছু ক্লাস মিস গেছে, এর জন্য এই থেকেই আবার করতে চাইতেছি। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। এবার শোনো, তাহলে আমার এই ন্যাচারাল পেসমেকারটা প্রতি মিনিটে যদি 70 থেকে 75 বার বিট না করে, তাহলে কিন্তু আমার ব্লাডের প্রেশার কমে যাবে, তাহলে কিন্তু আমার মরণ। কিন্তু অনেক সময় তো অনেক ব্যক্তির এরকমের হয় যে এই ন্যাচারাল পেসমেকার সঠিকভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে না, তখন মানুষের তৈরি করা এক ধরনের পেসমেকার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটাকে সার্জারি করে বুকের মধ্যে বসিয়ে দেয়। বুকের মধ্যে বসিয়ে দেয় কি? বুকের বাম পাশে। ধরো মানুষটা ধরো এই হৃৎপিণ্ডটা থাকে এখানে, তার বাম পাশে, এই পাশে আর হাতের সাপেক্ষে উল্টা করে ভাবতে হবে। এইখানে একটা পেসমেকার বসায় দেয়। পেসমেকার জিনিসটা দেখতে এরকম অনেকটা ছোট্ট একটা টাইটানিয়াম ধাতু নির্মিত বাক্স। আগে শোনো, তারপর আমি নোট দিতেছি। টাইটানিয়াম এমন একটা ধাতু, এই ধাতুটা হচ্ছে খুব হালকা এবং এই ধাতুটা কখনো মরিচা পড়ে না। এই ধাতুটার ভেতর দিয়ে তাপ কুপরিবাহী, বিদ্যুৎ কুপরিবাহী। এত ধাতু থাকতে টাইটানিয়াম বেছে নেওয়ার পিছনে তো কারণ আছে, বুঝো না জিনিসটা? এটা কখনো মরিচা ধরবে না, এটা শরীরের সাথে অ্যাডজাস্ট করবে, কোনো বিষক্রিয়া তৈরি করবে না। এই যে অনেক সময় হার্টের ভেতরে যে করে, স্টেন্টিং করে, স্টেন্ট বসিয়ে দেয় না, যেখানে যেখানে ব্লক থাকে ওখানে স্টেন্ট বসিয়ে দেয়, তার জালি বসিয়ে দেয়, সেই স্টেন্ট গুলোও কিন্তু এই টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি। কিন্তু টাইটানিয়াম ধাতুটা কি একটু দাম বেশি, বুঝছো? দাম বেশি, কিন্তু এটা তোমার এই দেখা যায় ছোট্ট একটা স্টেন্ট বসায় দেয়, এটার দাম 50 থেকে 60,000 টাকা। কথা বলছো? সোনার চেয়েও দাম বেশি। সোনা হলেও এত দাম হইতো না। এই টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি একটা ছোট বাক্স থাকে।
এই বাক্সটার নামই হচ্ছে পেসমেকার। কেন? এই বাক্সটার মধ্যে থাকে একটা কম্পিউটারের চিপ, ছোট্ট একটা ন্যানো কম্পিউটার চিপ থাকে। ধরো এটা এরকম একটা ন্যানো কম্পিউটার চিপ থাকে। এই ন্যানো কম্পিউটার চিপ থেকে কতগুলো তার বের হয়, এরকম এরকম তার, একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, সর্বোচ্চ থাকে তিনটা, সর্বনিম্ন একটা। এই তারগুলোকে বলা হয় লিড, LEAD, লিড। এই তার ওই কম্পিউটারের সাথে লাগানো থাকে। এই তারগুলোর মাথায় এক ধরনের ইলেকট্রিক সেন্সর থাকে এবং এই তারের শেষ প্রান্তে ওই সেন্সরটা থাকে। ওই তারের শেষ প্রান্তটা হার্টের একদম মায়োকার্ডিয়াম পেশির মধ্যে ঢুকায় দেওয়া। ধরো একটা যদি তার থাকে সেটাকে সবসময় ঢুকানো হয় ডান অলিন্দের প্রাচীরের মধ্যে। যদি দুইটা তার থাকে, হৃৎপিণ্ডের তো প্রকোষ্ঠ চারটা, এই ধরো চারটা, যদি দুইটা লিড থাকে, একটা ঢুকানো হয় ডান অলিন্দের প্রাচীরে, আর একটা ঢুকানো হয় ডান নিলয়ের প্রাচীরে। যদি তিনটা লিড থাকে তাহলে একটা যাবে ডান অলিন্দে, একটা যাবে ডান নিলয়ে, আর একটা যাবে বাম নিলয়ের প্রাচীরে। এরকম সর্বোচ্চ তিনটা পর্যন্ত লিড থাকতে পারে। কিন্তু এই যে বাম অলিন্দ, এটার মধ্যে কোনো সময় লিড ঢুকানো হয় না, কারণ এটা তো খুব সেন্সিটিভ একটা জায়গা, বুঝছো না? এখানে তোমার দুইটা পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসতে থাকে। এই চেম্বারটা খুব সেন্সিটিভ, এই জন্য এই চেম্বারের মধ্যে কোনো তোমার লিড বসানো হয় না। তো এখন আল্লাহ, এই যে ঠিক আছে, এখন খেয়াল করো, এটা হচ্ছে কম্পিউটার চিপ আর এগুলো হচ্ছে লিড। লিড ঢুকানো হচ্ছে কোথায়? ওই একদম হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির মধ্যে। এই লিডের মাথায় কি লাগানো আছে? ইলেকট্রিক সেন্সর। এই সেন্সর গুলো কি রকম করতে পারে? এই সেন্সর গুলো হচ্ছে তোমার ইলেকট্রিসিটি আছে কিনা এটা করতে পারে, সেন্স করতে পারে। হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে কিনা সেটা সেন্স করতে পারে, এবং কি পরিমাণ ইলেকট্রিসিটি আছে সেটা সে করতে পারে, ক্যালকুলেট করতে পারে। ক্যালকুলেট করে ওই ইনফরমেশনটা এই কম্পিউটারের কাছে পাঠায় দেয়। কম্পিউটার তখন এই প্রাপ্ত ক্যালকুলেশনটা ডাটা অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে এই ব্যক্তির হার্টের বিট এখন সঠিক আছে নাকি কম আছে। কম্পিউটার যখন বুঝতে পারে যে না, যে ইলেকট্রিসিটি আছে এটা দিয়ে তার সঠিক মাত্রায় বিটিং হবে না, তখন এই কম্পিউটার কি করে, কম্পিউটারের সাথে আবার একটা ব্যাটারি আছে এরকম, এটাকে বলে লিথিয়াম ব্যাটারি, বুঝছো? এই যে আমাদের ঘড়ি বা ক্যালকুলেটরের মধ্যে ব্যাটারি থাকে না, লিথিয়াম, গোল গোল সাদা, ওরকম একটা ছোট্ট লিথিয়াম পাওয়ারফুল ব্যাটারি আছে। কম্পিউটার তখন কি এই লিথিয়াম ব্যাটারির সাহায্যে, এখানে আবার একটা জেনারেটর আছে, সেই জেনারেটরটাকে চালু করে দেয়, ছোট্ট একটা জেনারেটর। তাহলে দেখো টাইটানিয়াম বাক্সের মধ্যে কি কি আছে, একটু বড় করে যদি আঁকি। টাইটানিয়াম বাক্সের মধ্যে আছে, প্রথমে আছে ছোট্ট একটা কম্পিউটার চিপ, এটাকে মনে করো সি দিয়ে আঁকলাম। তারপরে আছে একটা লিথিয়াম ব্যাটারি, এটা মনে করো সেই লিথিয়াম ব্যাটারি। আর আছে হচ্ছে একটা জেনারেটর, হ্যাঁ, আর আছে হচ্ছে একটা জেনারেটর, এই মনে করো জেনারেটর। তাহলে আর এইগুলো হচ্ছে সব লিড। লিডের মাধ্যমে তথ্য যায় কম্পিউটারের কাছে, কম্পিউটার সেই তথ্য অ্যানালাইসিস করে লিথিয়াম ব্যাটারির সাহায্যে জেনারেটরটাকে চালু করে দেয়। চালু করে দিলে ওই জেনারেটর যে ইলেকট্রিসিটি প্রডিউস করে সেটা আবার এই কানেক্টিং তারের মাধ্যমে এখান থেকে এসে ওই লিডের মাধ্যমে ওই মায়োকার্ডিয়াম পেশির মধ্যে ঢুকে যায়। তখন কি করে, এই যে তোমার ন্যাচারাল পেসমেকার, সে যদি সঠিক বিদ্যুৎ তৈরি করতে না পারে, যেটুকু থাকে, ল্যাকিংস থাকে, সেই বিদ্যুৎটা এখান থেকে আসতে থাকে, বুঝতে পারছো? ও হচ্ছে ব্যাকআপ দেয়, সোজা কথা। ও যে বিদ্যুৎ তৈরি করে সেটা যথেষ্ট না, একেবারে মোটেও না করলে তো আর বাঁচবাই না, কিন্তু ও যেটা করে সেটা যথেষ্ট না। তখন তোমার এই আর্টিফিশিয়াল পেসমেকারের জেনারেটরটা ওই ল্যাকিংস যে বিদ্যুৎটা থাকে ওইটাকে উৎপাদন করে, যেটুকু ঘাটতি থাকে ওইটা উৎপাদন করে এই মায়োকার্ডিয়াম পেশির মধ্যে সাপ্লাই দিতে থাকে। আর সেই বিদ্যুৎটা পেয়ে ওই বিদ্যুৎ প্লাস আর্টিফিশিয়াল বিদ্যুৎ দুইটার সমন্বয়ে হার্টের বিটিংটা অক্ষুণ্ণ রাখে, সঠিক থাকে। তো এই হচ্ছে আমাদের কৃত্রিম পেসমেকারের ব্যবস্থা। এটা একটু নোট করা লাগবে, বুঝছো না বোঝো নাই বলো? জি স্যার, বুঝতে পারছি। এটা আবিষ্কার করছে কে কে সেটা একটু দেখি, জানি কিনা। কৃত্রিম পেসমেকার আবিষ্কার করছে কে? লাইনে থাকো, দেখে লই। এটা অনেক সময় দেয় পরীক্ষায়। স্যার ব্যাটারির ব্যাপারটা আবার একটু বলবেন, ওইটা কি? ব্যাটারির ব্যাপারটা ওই যে লিথিয়াম ব্যাটারি, আমাদের যে ঘড়ি বা ক্যালকুলেটরে গোল গোল সাদা ব্যাটারি থাকে না, শক্ত, জি স্যার। ব্যাটারি তো অনেক রকম আছে তাই না? ড্রাই সেল ব্যাটারি, ওয়েট সেল ব্যাটারি, তাই না? এইটারও কয় লিথিয়াম ব্যাটারি। আচ্ছা দাঁড়াও দেখি, জি স্যার, বইয়ে দেওয়া আছে। কৃত্রিম পেসমেকার আবিষ্কার করছে কে? কোনো দেখি না তো কিছু বইতে। এটা স্যার হলো উইলিয়াম ওটা দেয় প্রায় চার্ডাক পাইছো? এন্ড উইলসন। হ্যাঁ স্যার, আমি বই উইলিয়াম এটা চার্ডাক আর হলো উইলসন গ্রেট ব্যাচ। এটা তোমার এই যে আমার এখানে মাঝেদার বই, এখানে দেখি, ও আচ্ছা এই পাইছি।
কই না না না, এখানে তো ওই বেটার নাম নাই। 1969 সালে স্যার করছে। আমার কাছে যে বইটা আছে এটার মধ্যে এসব নাই কিছুই, কৃত্রিম পেসমেকারই দেখি না। দাঁড়াও দেখি, গাজী একটা আজমলের বই বই তো এটা আছে। আজমলের বইতে আছে না? ওইটা জি, দেয় স্যার। প্রায়, এই জন্য মনে পড়ছে আমার ওইটা লাগবে কিন্তু। তা আমাদের নোটের মধ্যেও তো ওইটা লেখা লাগবে, দাঁড়াও দেখি। কেমন বই সব লেখছে এক এক বেটায়। কৃত্রিম পেসমেকার। আজমলের বই স্যার, আজমলের বই তো এখন একটু বেশি চলে স্যার। আজমলের বইতে চলে, কিন্তু আজমলের বইতে আবার তথ্য অনেক কম, এই জন্য আমি আবার আজমলের বইটা একটু কম ফলো করি। আবার আজমলের বই তো তোমাদের সবার কাছে আছে, বুঝো না এই জিনিসটা? এই জন্য জি, আমি স্যার। অন্য বই থেকে পাইছি। আমি যদি অন্য বই থেকে আজমলের বইতে একটু না বেশি পাইলে গুগল থেকে নামায় নি, সমস্যা নেই। না, আমি পাইছি তো, বলছি যে তোমাদের কাছে তো আজমলের বই সবারই আছে। এখন যদি ধরো আমি অন্য বই থেকে তথ্য একটু বেশি দেই আর আজমল তো তোমাদের আছেই, তাহলে তোমাদের একটু কালেকশনটা ভালো হয়ে গেল না? জি স্যার, আবার দেখছি অন্য জায়গায় আবার কিছু তথ্য আপনি দিচ্ছেন, ওইগুলো আবার আজমলের বইতে নাই। আজমলে নাই, এই জন্যই তো আমি তো চাই আজমল তো আছেই তোমাদের হাতে, ওটা তো দেখতেই পারবা। এই জন্য আমি যদি অন্য বই থেকে বাড়তি কিছু তথ্য দিই, এটাই তোমাদের বাড়তি পাওয়া, এই জন্য আমি অন্য বইটা আবার বেশি ফলো করি। পাইছি, নাম পাইছি, আমেরিকান বিজ্ঞানী, একটা নাম হচ্ছে, আমেরিকাই তো সবকিছু দিয়ে আবিষ্কার করে। যত বিজ্ঞানীর নাম দেখি খুঁজে মুজা হয় জার্মানি নাই, ব্রিটিশ নাই, আমেরিকা নাই, ফ্রান্স, বাংলাদেশের তো একটারও নাম দেখি না। বংশগত থাকে স্যার, বংশগত। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার বিভিন্ন দেশের বংশগত আমেরিকান। ওরে বেটা, একটা জাতি যখন উন্নত হয় এমনি তো আর হয় না, এই জ্ঞান বিজ্ঞানে উন্নত হলে সেই জাতিটা উন্নত হয়। সবাই মিললেই চেষ্টা করে স্যার, একজনের চেষ্টা এইটুকু। করে না। সেটাই, যেভাবেই হোক না কেন তারা তো এই পর্যায়ে আছে। এই দেখো 1969 সালে, কবে? সেই আমলে তো আমাদের দেশের মানুষ কি কয়, হ্যাঁ, গামছা পিনতে চাল পারতো। ভাত পাইতো না স্যার ওই সময়। গামছা পিনতে পারতো, গামছা পিনতে পারতো। জামা কিন না গায়ে দিত না, বুঝছো, কান্দে লই আটতো যে জামা গায়ে দিলে আবার পুরানো হয়ে যাবে। সেই আমলে কৃত্রিম পেসমেকার আবিষ্কার করছে, বুঝছো, গ্রেট ব্যাচ। এই তাহলে নাম পাওয়া গেছে, এখন নাম স্যার লিখবো ওরকম আমরা। করলে তো স্যার আরো স্যার কত বিজ্ঞানী আছে স্যার, অনেক আগের বিজ্ঞানী, সেটা কথা বলে তখন আসেই তো, বাংলাদেশ আসেই তো, এই যে আশ্চর্য হইও তো। আগে আগে আমাদের সময়, যে সময় মানুষ ধরো আমাদের এই এলাকার মানুষ গাছের ছাল পেনতো, সেই সময় তারা কত কিছু আবিষ্কার করে বসে গেছে। তো এইটা দিয়েই তো একটা সিম্বল, যে একটা জাতি যে আজকে পৃথিবীকে লিড দিতেছে, বিভিন্ন জাতি, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, আমেরিকা বলো, তারা তো জ্ঞান বিজ্ঞানেও অগ্রসর ছিল। খালি যে তারা কি বলা যায় লুটে পুটে সব নিয়ে এই করছে সেই করছে, সেদিকটা একটা দিক আছে, কিন্তু আবিষ্কারের দিকে তাকাও তুমি, সমস্ত আবিষ্কারগুলো তো তারাই করছে। তো পৃথিবীর নেতৃত্ব তো তারাই দিবে। এখন লেখো, এখন লেখো কৃত্রিম পেসমেকার লেখো। লেখো, যখন প্রাকৃতিক পেসমেকার সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না তখন, যখন প্রাকৃতিক পেসমেকার সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না তখন, যখন প্রাকৃতিক পেসমেকার সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না তখন, লিখছো? জি স্যার। চিকিৎসা বিজ্ঞানীরা শল্য চিকিৎসার মাধ্যমে, শল্য চিকিৎসা মানে হচ্ছে সার্জারি আর কি, তখন চিকিৎসা বিজ্ঞানীরা শল্য চিকিৎসার মাধ্যমে বুকের বাম পাশে এক প্রকার কৃত্রিম পেসমেকার স্থাপন করে থাকেন। তখন বিজ্ঞানীরা শল্য চিকিৎসার মাধ্যমে বুকের বাম পাশে এক প্রকার কৃত্রিম পেসমেকার স্থাপন করে থাকেন। যখন প্রাকৃতিক পেসমেকার সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে না বা ব্যর্থ হয় তখন চিকিৎসা বিজ্ঞানীরা শল্য চিকিৎসার মাধ্যমে বুকের বাম পাশে এক প্রকার কৃত্রিম পেসমেকার স্থাপন করে থাকেন। লিখছ? জি স্যার। দাড়ি সাথে লেখো, নিচে লেখো আলাদা লাইন করে, গঠন। গঠন মানে কার গঠন? আমার না, কৃত্রিম পেসমেকারের গঠন। নিচে লেখো গঠন, গঠন কথাটা লেখো, গঠন কথাটা লিখে লেখো, কৃত্রিম পেসমেকারে টাইটানিয়াম ধাতু নির্মিত অতি ক্ষুদ্র একটি বাক্স থাকে।
কৃত্রিম পেসমেকারে টাইটানিয়াম ধাতু নির্মিত অতি ক্ষুদ্র একটি বাক্স থাকে। কৃত্রিম পেসমেকারে টাইটানিয়াম ধাতু নির্মিত অতি ক্ষুদ্র একটি বাক্স থাকে, যার ভেতরে একটি ন্যানো কম্পিউটার চিপ কমা একটি লিথিয়াম ব্যাটারি যার ভিতরে একটি ন্যানো কম্পিউটার চিপ মানে হচ্ছে ক্ষুদ্র যন্ত্রাংশ, CHIP চিপ, যার ভিতরে একটি ন্যানো কম্পিউটার চিপ কমা একটি লিথিয়াম ব্যাটারি এবং ক্ষুদ্র একটি জেনারেটর পরস্পরের সাথে যুক্ত থাকে, যার ভেতরে একটি ন্যানো কম্পিউটার চিপ, একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি ক্ষুদ্র জেনারেটর পরস্পরের সাথে যুক্ত থাকে। লিখছ? জি স্যার। আবার বলি, কৃত্রিম পেসমেকারে টাইটানিয়াম ধাতু নির্মিত অতি ক্ষুদ্র একটি বাক্স থাকে, যার ভেতরে একটি ন্যানো কম্পিউটার চিপ, একটি লিথিয়াম ব্যাটারি এবং একটি ক্ষুদ্র জেনারেটর পরস্পরের সাথে যুক্ত থাকে। লিখছ? জি স্যার, লেখা হয়েছে। এবার সাথেই লেখো, কম্পিউটার চিপ থেকে লেখো একটি বা দুইটি বা তিনটি বিশেষ তার কম্পিউটার থেকে লিখছো না, কম্পিউটার থেকে না লিখে লেখো কম্পিউটার এর সাথে এর সাথে কথাটা লেখো, কম্পিউটার এর সাথে একটি বা দুইটি বা তিনটি বিশেষ তার যুক্ত থাকে। স্যার কম্পিউটার চিপের সাথে লিখবো না স্যার? হ্যাঁ, কম্পিউটার চিপের সাথে, হ্যাঁ কম্পিউটার চিপের সাথে একটি বা দুইটি বা তিনটি বিশেষ তার যুক্ত থাকে, যাদেরকে লিড বলে, লিড বলে। কম্পিউটার চিপের সাথে একটি বা দুইটি বা তিনটি বিশেষ তার যুক্ত থাকে, যাদেরকে লিড বলে। মনিয়া পড়তে গেছ? মনিয়া পড়তে যাও না কেন? কম্পিউটার চিপ থেকে একটি বা দুইটি বা তিনটি, কম্পিউটার চিপের সাথে একটি বা দুইটি বা তিনটি বিশেষ তার যুক্ত থাকে, যাদেরকে লিড বলে। লিখছ? জি স্যার, হয়েছে। হ্যাঁ, সাথে লেখো লিড এর শেষ প্রান্তে এক প্রকার সেন্সর লাগানো থাকে। লিড এর শেষ প্রান্তে এক প্রকার সেন্সর লাগানো থাকে, যা বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপ করতে পারে। লিড এর শেষ প্রান্তে এক প্রকার সেন্সর লাগানো থাকে, যা বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপ করতে পারে। লিখছ? জি স্যার। লিড এর শেষ প্রান্তে এক প্রকার সেন্সর লাগানো থাকে, যা বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপ করতে পারে। সাথে লেখো হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে এই সেন্সর প্রবেশ করানো হয়। হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে এই সেন্সর প্রবেশ করানো হয়। হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে এই সেন্সর প্রবেশ করানো হয়। লিখছা? হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম পেশির অভ্যন্তরে এই সেন্সর প্রবেশ করানো হয়। সাথে লেখো যদি একটি লিড থাকে তবে সেটি ডান অলিন্দের প্রাচীরে প্রবেশ করানো হয়।
যদি একটি লিড থাকে তবে তাকে ডান অলিন্দের প্রাচীরে প্রবেশ করানো হয় এবং সেই পেসমেকারকে এক প্রকোষ্ঠ পেসমেকার বলে। দাঁড়ি, যদি একটি লিড থাকে তবে তাকে ডান অলিন্দের প্রাচীরে প্রবেশ করানো হয় এবং সেই পেসমেকারকে এক প্রকোষ্ঠ পেসমেকার বলা হয় বলে। যদি একটি লিড থাকে তবে তাকে ডান অলিন্দের প্রাচীরে প্রবেশ করানো হয় এবং সেই পেসমেকারকে এক প্রকোষ্ঠ পেসমেকার বলে। দাঁড়ি, কারণ হৃৎপিণ্ডের একটা প্রকোষ্ঠের মধ্যে ঢুকানো হয়েছে, তাহলে এক প্রকোষ্ঠ পেসমেকার তো বলা হবেই। দাঁড়ির সাথে লেখো, যদি দুইটি লিড থাকে, যদি দুইটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে এবং আরেকটি লিড ডান নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। যদি দুইটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে এবং আরেকটি লিড ডান নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। দাঁড়ি, এই প্রকার পেসমেকারকে দুই প্রকোষ্ঠ পেসমেকার বলে। যদি দুইটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে এবং আরেকটি লিড ডান নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। দাঁড়ি, এই প্রকার পেসমেকারকে দুই প্রকোষ্ঠ পেসমেকার বলে। লিখছো কিনা বলো? লিখছা? জি স্যার। স্যার আবার বলবেন শেষ লাইনটা একটু? হ্যাঁ, অবশ্যই। যদি দুইটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে এবং আরেকটি লিড ডান নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। এই প্রকার পেসমেকারকে দুই প্রকোষ্ঠ পেসমেকার বলে। যদি দুইটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে এবং আরেকটি লিড ডান নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয় এবং এই প্রকার পেসমেকারকে দুই প্রকোষ্ঠ পেসমেকার বলে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। দাঁড়ি, সাথে লেখো, যদি তিনটি লিড থাকে তবে, যদি তিনটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে, কমা, একটি লিড ডান নিলয়ের প্রাচীরে এবং আরেকটি লিড বাম নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। যদি তিনটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে, কমা, একটি লিড ডান নিলয়ের প্রাচীরে এবং আরেকটি লিড বাম নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। এই প্রকার পেসমেকারকে তিন প্রকোষ্ঠ পেসমেকার বলে। একটি লিড ডান অলিন্দের প্রাচীরে, একটি লিড ডান নিলয়ের প্রাচীরে এবং আরেকটি লিড বাম নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। এই প্রকার পেসমেকারকে তিন প্রকোষ্ঠ পেসমেকার বলে। লিখছ? জি স্যার। আচ্ছা, যদি পরীক্ষা আসে স্যার আরেকটু পেসমেকার, স্যার, কি আবার বলবো? স্যার লাস্ট একটু গুড। হ্যাঁ, আবার বলি। হ্যাঁ, যদি তিনটি লিড থাকে তবে একটি লিড ডান অলিন্দের প্রাচীরে, কমা, একটি লিড ডান নিলয়ের প্রাচীরে এবং আরেকটি লিড বাম নিলয়ের প্রাচীরে প্রবেশ করানো হয়। এই প্রকার পেসমেকারকে তিন প্রকোষ্ঠ পেসমেকার বলে। জি স্যার। সাথে লেখো, উল্লেখ্য যে বাম অলিন্দের প্রাচীরে কখনো লিড প্রবেশ করানো হয় না। উল্লেখ্য যে বাম অলিন্দের প্রাচীরে কখনো লিড প্রবেশ করানো হয় না। উল্লেখ্য যে বাম অলিন্দের প্রাচীরে কখনো লিড প্রবেশ করানো হয় না। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা গঠন বললাম, এবার লেখো কার্য পদ্ধতি। কার্য পদ্ধতি। স্যার বাম অলিন্দে প্রবেশ করানো হয় না কেন? এটা তো বললাম যে এই চেম্বারটা অত্যন্ত সেনসিটিভ। এখানে দুই ফুসফুস থেকে দুইটা পালমোনারি শিরার মাধ্যমে অনবরত অক্সিজেন যুক্ত রক্ত আসতে থাকে। নিশ্চয়ই যারা পেসমেকার আবিষ্কার করেছেন তারা এটা নিয়ে গবেষণা করে দেখছেন যে এখানে যদি লিড ঢুকানো হয় তাহলে একটা মেল ফাংশনাল মানে প্রবলেম অ্যারাইজ করে। সেজন্যই করা হয় না। কেন করা হয় না তার পিছনে তো নিশ্চয়ই কারণ আছে। স্যার এই জিনিসটা লিখে দিলে ভালো হয় না স্যার এই মধ্যে? দরকার কি, ওটা লেখানো লাগবে না, ওটা আসবে না পরীক্ষায়। কেন ঢুকানো হয় না ওটা আসবে না, ঢুকানো হয় না এটুক জানলেই চলবে। আচ্ছা, এবার লেখো কার্য পদ্ধতি।
কার্যপদ্ধতি লেখো। লেখো প্রাকৃতিক পেসমেকার যদি সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন না করে তবে প্রাকৃতিক পেসমেকার যদি সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন না করে তবে লিড এর শেষ প্রান্তে স্থাপিত সেন্সর সেটা নির্ণয় করতে পারে বা তা নির্ণয় করতে পারে। যা লেখো সেটা বা তা যা লেখো। প্রাকৃতিক পেসমেকার যদি সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন না করে তবে লিড এর শেষ প্রান্তে স্থাপিত সেন্সর সেটা নির্ণয় করতে পারে। লিখছ? স্যার উৎপন্ন করতে পারে, এটা দিলে ভালো হয় না? না, কেন উৎপন্ন করবে কেমন করে? ও তো সেটা বুঝতে পারবে। উৎপাদন তো আর ও করবে না, উৎপাদন তো করবে এই মেশিনটা। ও তথ্য পাঠাবে, তারপরে উৎপাদন করবে, তারপর আবার এখানে আসবে। ও নিজে কি উৎপাদন করবে? লিডের মাথায় যে সেন্সর থাকে সে কি বিদ্যুৎ উৎপাদন করবে? উল্টা কষ্ট। আমি বললাম যে এরা টের পায় যে বিদ্যুৎ সঠিক মাত্রায় উনি তৈরি করতেছে না করতেছে না, সবাই মাত্র টের পাইলো। টের পাওয়ার পরে খবর পাঠাবে, এখানে কারেন্ট তৈরি হবে, তারপর আবার কারেন্ট এখানে আসবে। উনি তো আর তৈরি করবে না, লিড তো আর তৈরি করবে না। লেখো প্রাকৃতিক পেসমেকার সঠিক মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে লিড এর শেষ প্রান্তে স্থাপিত সেন্সর তা নির্ণয় করতে পারে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথী লেখো বিদ্যুতের লিখছ? জি স্যার বলেন। স্যার আবার একটু বলেন। আগের লাইন বলবো, আগের পুরোটা লাইন বলবো? ও আচ্ছা স্যার কিছু বলেন নাই, আমি ভাবছি কিছু না বলছেন না এর না, মাঝখানে। আবার বলছি। লেখো বিদ্যুতের তথ্য লিড এর মাধ্যমে কম্পিউটারে পৌঁছালে বিদ্যুতের তথ্য লিড এর মাধ্যমে কম্পিউটারে পৌঁছালে বিদ্যুতের তথ্য লিড এর মাধ্যমে কম্পিউটারে পৌঁছালে কম্পিউটার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিদ্যুতের তথ্য লিডের মাধ্যমে কম্পিউটারে পৌঁছালে কম্পিউটার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যাটারির সাহায্যে জেনারেটরকে চালু করে। কম্পিউটার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যাটারির সাহায্যে জেনারেটরকে চালু করে। কম্পিউটার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ব্যাটারির সাহায্যে প্রয়োজন অনুযায়ী ব্যাটারির সাহায্যে জেনারেটরকে চালু করে। দাঁড়ি সাথী লেখো। লিখছো? আগের লাইনটুকু পর্যন্ত লিখছো? জি স্যার। হ্যাঁ, কম্পিউটার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যাটারির সাহায্যে জেনারেটরকে চালু করে। দাঁড়ি এবার সাথী লেখো জেনারেটর কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ লিড এর মাধ্যমে মায়োকার্ডিয়াম পেশিতে এসে পৌঁছায়। জেনারেটর কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ লিড এর মাধ্যমে মায়োকার্ডিয়াম পেশিতে এসে পৌঁছায়। জেনারেটর কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ লিড এর মাধ্যমে মায়োকার্ডিয়াম পেশিতে এসে পৌঁছায়। একটু লাইনে থাকো।
হ্যাঁ হ্যালো, সরি। তো যেটা বলছিলাম, তাহলে কি দাঁড়ালো, কি লিখছি? আচ্ছা, কম্পিউটার জেনারেটর কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ লিড এর মাধ্যমে মায়োকার্ডিয়াম পেশিতে এসে পৌঁছায়, লিখছ? জি স্যার। দাঁড়ি। এর ফলে হৃৎপিণ্ডের স্বাভাবিক সংকোচন প্রসারণ বজায় থাকে। 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 আচ্ছা, নিচে আলাদা লাইন করে লেখো, এই বিজ্ঞানী দুজনের নাম লেখো, উইলিয়াম চারডাক এবং উইলসন গ্রেটব্যাচ 1969 সালে প্রথম পেসমেকার আবিষ্কার করেন। উইলিয়াম চারডাক এবং উইলসন গ্রেটব্যাচ 1969 সালে প্রথম পেসমেকার আবিষ্কার করেন। শেষ। এবার আমরা নতুন জিনিস পড়ব। গেল হচ্ছে পেসমেকার। আচ্ছা, এবার লিখছো, এই দুজনের নাম লিখছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা পড়বো রক্তচাপ, ব্লাড প্রেশার। রক্তচাপ বা ব্লাড প্রেশার। শোনো, রক্ত যখন, এই যে ধরো আমাদের এটা হচ্ছে আমাদের হার্ট, দেখো কতবার আঁকলাম, এখন তোমাদের একদম ধারণা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। জি হৃৎপিণ্ডের স্যার। আমাদের একদম এখন মুখস্থ হয়ে গেছে না এর ভেতরের অবস্থাটা? জি স্যার। ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা বড় ধমনী বের হয় আমাদের এই বাম নিলয় থেকে, বুঝতে পারছো? আর এদিক থেকেও একটা ধমনী বের হয় ডান নিলয় থেকে। এই এই এখন মনে করো এই হচ্ছে আমাদের হার্ট। এই এখন কি দাঁড়াচ্ছে, এই সংক্ষেপে আঁকতে পারো, এইটাকে বলে, এখানে মুখটা একটু এদিকে ফিরিয়ে দিলে ভালো হতো, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এই যে এটা, এই যে এটা হচ্ছে পালমোনারি ধমনী। এটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যায়, এটা পালমোনারি ধমনী। আর এটার নাম হচ্ছে মহাধমনী। এটার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হার্ট থেকে বাইরে বের হয়ে আসে। এই এটা বের হয় বাম নিলয় থেকে, এটা বের হয় ডান নিলয় থেকে, দুইটাই কিন্তু ধমনী। একটা হচ্ছে মহাধমনী, যার মধ্যে দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়, আর এটা হচ্ছে পালমোনারি ধমনী, যার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে বের হয়ে ফুসফুসে চলে যায়। আর এছাড়া আছে, এখানে আছে নিম্ন মহাশিরা, এখানে আছে ঊর্ধ্ব মহাশিরা, এখানে আছে করোনারি শিরা। এই করোনারি শিরা হচ্ছে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে এখানে। ঊর্ধ্ব মহাশিরা হার্ট যেখানে আছে তার উপরের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। আর নিম্ন মহাশিরা হার্ট যেখানে আছে তার নিচের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, জানি এগুলো আমরা সবাই। তারপরে এখানে আছে আবার দুইটা এরকমের ফুসফুসীয় শিরা, যেটাকে পালমোনারি শিরাও বলে। পালমোনারি মানে ফুসফুসীয়, পালমোনারি শিরা। এই দুইটা কি করে, দুই ফুসফুস থেকে সব সময় অক্সিজেন যুক্ত রক্ত টেনে আনতে থাকে। এই যে এটার মধ্যে, হার্টের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত, তারপরে এটার আইনে এখানে আইনে চাপ দিয়ে বাইরে বের করে দিবে। এটা হচ্ছে পালমোনারি শিরা। এখন এই তো আমরা জানি হৃৎপিণ্ডের ঘটনা। এখন আসলে রক্তচাপ বলতে কি বুঝায়? যদিও রক্তচাপ মানে হচ্ছে রক্ত যে এই শিরার মধ্যে আছে, ধমনীর মধ্যে আছে, সেই সময় যদি তুমি একটা শিরা বা ধমনী ছিদ্র করে দাও, তাহলে ফিনকি দিয়ে রক্ত বাইরে বের হয়ে যাবে, তাই না? মনে করো এটা একটা ব্লাডার, এটা একটা ব্লাডার, এটার মধ্যে পানি আছে। এখন এই ব্লাডারের সাথে একটা নল লাগানো আছে, একটা থাকুক বা 10টা থাকুক। এখন এই নলে নলে পানি চলাচল করে। এখন যদি তুমি একটা সুই দিয়ে এই ব্লাডারটাকে ছিদ্র করে দাও, অথবা এই নলের মধ্যে ছিদ্র করে দাও, তাহলে ওর ভেতরে যে পানি আছে সেই পানি বাইরে বের হয়ে আসবে না? আসবে নাকি আসবে না? আসবে। কেন আসবে? কারণ পানি যেটা এই ব্লাডারের মধ্যে বা নলের মধ্যে আছে, সে তো সবসময় একটা বাইরের দিকে বহির্মুখী চাপ প্রয়োগ করতেছে। এই চাপটাকেই তুমি তরলের চাপ বলে বিবেচনা করতে পারো। ঠিক সেরকম রক্ত যখন এই হার্টের মধ্যে থাকে, রক্ত যখন তোমার এই ধমনী বা শিরাগুলোর মধ্যে থাকে, তখনও কিন্তু এরকম, যদি তুমি হার্ট ছিদ্র করে দাও রক্ত বাইরে বের হয়ে যাবে।
এই শিরা বা ধমনী ছিদ্র করে দাও, রক্ত বাইরে বের হয়ে যাবে। কারণ এই শিরা বা ধমনীর মধ্যে অথবা হার্টের মধ্যে যখন রক্ত থাকে সে একটা বহির্মুখী চাপ প্রয়োগ করে, সেইটাকে বলা হয় রক্তচাপ। তবে একটা কথা আছে কি জানো, রক্তচাপ বলতে প্রধানত বুঝায় এই ধমনী আর শিরার মধ্যে যখন রক্ত চলাচল করতে থাকে তখন যে চাপটা প্রয়োগ করে সেটাকে বুঝায়। কারণ কি জানো, কারণ এই হৃৎপিণ্ডের ভেতরে যে রক্ত থাকে তার বহির্মুখী চাপ অনেক কম, কারণ এটা তো বড় একটা পাত্র, এর ভেতরে যে পরিমাণে রক্ত আছে সে বাইরে বের হওয়ার জন্য যতটা না চাপ প্রয়োগ করবে, রক্ত যখন এই শিরা বা ধমনীর মধ্যে চলাচল করে, যেহেতু এই নলটা অনেক চিকন, এই নলগুলো অনেক চিকন, তখন অবশ্যই সে বেশি চাপ প্রয়োগ করবে। দেখা যাবে এই হৃৎপিণ্ড ফুটা করলে রক্ত যতটা না জোরে বের হবে, এই নলগুলো ছিদ্র করে দিলে রক্ত অনেক বেশি জোরে বের হবে। এই জন্য রক্তচাপ যদিও বুঝায় যে রক্ত শিরা ধমনী এবং হৃৎপিণ্ডের প্রাচীরে যে বহির্মুখী চাপ প্রয়োগ করে সেটাই রক্তচাপ, বাট প্রকৃত অর্থে রক্তচাপ বলতে কিন্তু শিরা ও ধমনীর গায়ে যে রক্ত বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকেই বুঝায়। আমি কি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, লেখো রক্তচাপ বলতে রক্তচাপ বলতে হৃৎপিণ্ডের প্রাচীরে এবং শিরা ও ধমনীর প্রাচীরে রক্তচাপ বলতে হৃৎপিণ্ডের প্রাচীরে এবং শিরা ও ধমনীর প্রাচীরে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে বোঝায়। রক্তচাপ বলতে হৃৎপিণ্ডের প্রাচীরে এবং শিরা ও ধমনীর প্রাচীরে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে বোঝায়। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো তবে প্রকৃত অর্থে শিরা ও ধমনীর গায়ে রক্তের বহির্মুখী চাপকেই রক্তচাপ বলে গণ্য করা হয়। তবে প্রকৃত অর্থে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকেই রক্তচাপ বলে গণ্য করা হয়। এই লাইনটা আবার একটু বলো। তবে প্রকৃত অর্থে শিরা ও ধমনীর গায়ে বা প্রাচীরে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে, তবে প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকেই বোঝায়। তবে প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকেই বোঝায়। তবে প্রকৃত অর্থে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকেই বোঝায়। লিখছ? জি স্যার। তবে প্রকৃত অর্থে রক্তচাপ বলতে শিরা ও ধমনীর গায়ে রক্ত যে বহির্মুখী চাপ প্রয়োগ করে তাকে বোঝায়। ঠিক আছে, এখন সাথেই লেখো স্ফিগনোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে স্ফিগনোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা যায় বা পরিমাপ করা হয়। স্ফিগনোম্যানোমিটার ওই যে কানের মধ্যে ধরে রাখে একটা স্টেথোস্কোপ, আর ওই যে ব্লাডে দেয়, হাতে বেঁধে যে চাপ দেয়, ওই যে আর কি, ওই পুরো যন্ত্রটাকে বলা হয় স্ফিগনোম্যানোমিটার। স্ফিগনোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। দাঁড়ি সাথেই লেখো রক্তচাপ প্রধানত দুই প্রকার, যথা নাম্বার 1 রক্তচাপ প্রধানত দুই প্রকার, যথা নাম্বার 1 ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক চাপ সেটা হচ্ছে কি, তোমার এই হৃৎপিণ্ডটাকে যখন তুমি প্রসারিত করো, যেমন মূলত এই যে দুইটা অলিন্দ, ডান অলিন্দ আর বাম অলিন্দ যখন তুমি প্রসারিত করো, তখন এই যে দুইটা শিরা আছে, আবার এই যে তিনটা শিরা আছে,
এই দুইটা শিরার মাধ্যমে এই চেম্বারের মধ্যে রক্ত ঢুকতে থাকে, আবার এই তিনটা শিরার মাধ্যমে এই ডান অলিন্দের মধ্যে রক্ত ঢুকতে থাকে। এটাই মূলত আসলে ডায়াস্টোলিক চাপ, বুঝতে পারছো? কারণ এই শিরাগুলোর মাধ্যমে রক্ত যখন আসতে থাকে সেটাই হচ্ছে প্রধানত ডায়াস্টোলিক চাপ। লেখো ডায়াস্টোলিক চাপ, হাইফেন দিয়ে লেখো, হৃৎপিণ্ডের প্রসারণকালে যে রক্তচাপ সৃষ্টি হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের প্রসারণকালে যে রক্তচাপ সৃষ্টি হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। হৃৎপিণ্ডের প্রসারণকালে যে রক্তচাপ সৃষ্টি হয় তাকে ডায়াস্টোলিক চাপ বলে। দাড়ি সাথে লেখো, প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা এবং পালমোনারি শিরা সমূহের মাধ্যমে প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা এবং পালমোনারি শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড অভিমুখে প্রসারিত হওয়ার সময় রক্ত হৃৎপিণ্ড অভিমুখে প্রসারিত হওয়ার সময় ওই সকল শিরার গায়ে যে চাপ প্রয়োগ করে তাকেই ডায়াস্টোলিক চাপ বলে। দাঁড়ি প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা এবং পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ড অভিমুখে যখন রক্ত প্রবাহিত হতে থাকে তখন ওই সকল শিরার গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকেই ডায়াস্টোলিক চাপ বলে। প্রকৃত অর্থে ডান ও বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা ও পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ড অভিমুখে রক্ত যে ছুটে চলে বা প্রবাহিত হতে থাকে সেই সময় ওই সকল শিরার গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টোলিক চাপ বলে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। জি স্যার। সবাই কি লিখতে পারছো? জি স্যার, স্যার। সবাই কি জিনিসটা বুঝছো? আমি তো একটু আগে বলছি যে তুমি হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত থাকে সে যে চাপ প্রয়োগ করে এইটা আসলে রক্তচাপের প্রধান বিবেচ্য বিষয় নয়। তাহলে বিবেচ্য বিষয় কি? রক্তচাপের বিবেচ্য বিষয় সে শিরা বা ধমনীর গায়ে কি প্রেসার দিচ্ছে সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা যখন ডায়াস্টোলিক চাপের কথা ভাববো তখন মনে রাখতে হবে আমার যে দুইটা নিলয় সে যে প্রসারিত হচ্ছে এতে করে আসলে তেমন কোনো চাপের বিষয় হচ্ছে না। চাপ হচ্ছে আমার উপরের অলিন্দ দুইটা যদি প্রসারিত হয় তাহলে সে তো রক্তকে টাইনে আনতে থাকে, ভিতরে চুষে আনতে থাকে। ওই সময় যে রক্ত সে চারদিক দিয়ে টেনে ভেতরে আনতে থাকে, ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে টেনে আনে, নিম্ন মহাশিরার মাধ্যমে ভিতরে রক্ত টেনে নিয়ে আসে, করোনারি শিরার মাধ্যমে রক্ত টেনে নিয়ে আসে, পালমোনারি শিরার মাধ্যমে রক্ত টেনে নিয়ে আসে। এই যে টেনে নিয়ে আসতে থাকে আসার সময় এইসব শিরার মাধ্যমে বা রক্তবাহিকার মাধ্যমে রক্ত যে ছুটে আসতে থাকে আসার সময় নিশ্চয়ই সে ওই চিকন নলগুলোর গায়ে এক ধরনের চাপ দিতে দিতে আসে। ওই চাপটাই হচ্ছে ডায়াস্টোলিক চাপ। আমি কি বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। সবাই কাইন্ডলি বলো বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। লেখো এই চাপের মান 80 মিলিমিটার মার্কারি, 80 mmHg। এই চাপের মান হচ্ছে 80 মিলিমিটার মার্কারি বা পারদস্তম্ভ চাপ।
এবার লেখো নিচে, এটা যদি লেখো ডায়াস্টলিক চাপ, এবার লেখো নাম্বার 2 সিস্টোলিক চাপ, SYSTOLIC, সিস্টোলিক চাপ, আন্ডারলাইন হাইফেন দিয়ে লেখো। হৃৎপিণ্ডের সংকোচন কালে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। এইটাও হচ্ছে কেতাবি কথা, কিন্তু প্রকৃত ব্যাপারটা আসলে সংকোচন করবে কে? অলিন্দ দুইটা যদি সংকুচিত করে তাহলে কিন্তু তেমন একটা রক্তের চাপ হয় না, কারণ উপরের রক্ত নিচে নেমে যায়, এই উপরের রক্ত নিচে নেমে যায়। কিন্তু সংকোচনের কারণে মূল চাপটা হয় কিন্তু নিলয়ের ক্ষেত্রে। যখন দুইটা নিলয় চাপ দেবে তখন এই নলের মধ্যে রক্ত ঢুকবে, এই নলের মধ্যে রক্ত ঢুকবে, এবং রক্তকে প্রেসার দিয়ে এই দুই নলের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হবে। এই নলের মাধ্যমে ফুসফুসে পাঠিয়ে দেওয়া হবে, এই নলের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে বের করে দেওয়া হবে। তাহলে যখন দুইটা নিলয় সংকুচিত হবে তখন এই যে পালমোনারি ধমনী আর মহাধমনীর মধ্যে রক্ত ঢুকে দৌড়ে বের হতে থাকবে, তখন যে চাপ দিতে দিতে বের হবে ওটাই হচ্ছে আসলে সংকোচন জনিত চাপ। এমনিতে দুইটা অলিন্দের সংকোচনের সময়ও একটা চাপ হয়, কিন্তু সেই চাপটা খুবই গৌণ, কারণ এই দুইটা নিলয় যদি চাপ দেয় সংকুচিত হয় কি হবে? রক্ত নিচে নেমে আসবে, তাতে কোনো তেমন একটা সমস্যা নাই। কিন্তু আগেই তো বলেছি রক্তের চাপ বললে বুঝতে হবে চিকন নলগুলোর মধ্যে রক্ত কি চাপ দেয়, সেটাই হচ্ছে আসল চাপ। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। হৃৎপিণ্ডের সংকোচন কালে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে দাঁড়ি। প্রকৃত অর্থে হৃৎপিণ্ডের সংকোচন কালে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে দাঁড়ি। সাথে লেখো প্রকৃত অর্থে দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন, প্রকৃত অর্থে দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে রক্ত যখন প্রচন্ড বেগে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে, প্রকৃত অর্থে দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে রক্ত যখন প্রচন্ড বেগে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে, প্রকৃত অর্থে দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন পালমোনারি ধমনী ও মহাধমনীর মাধ্যমে রক্ত যখন প্রচন্ড বেগে হৃৎপিণ্ড থেকে বেরিয়ে আসতে থাকে তখন ওই দুই ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকেই সিস্টোলিক চাপ বলে। ওই দুই ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। ওই দুই ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। প্রকৃত অর্থে দুটি নিলয় যখন সংকুচিত হয় তখন পালমোনারি ধমনী এবং মহাধমনীর মাধ্যমে রক্ত যখন প্রচন্ড বেগে বেরিয়ে আসতে থাকে তখন ওই দুই ধমনীর গায়ে রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই চাপের মান 120 মিলিমিটার মার্কারি। লিখছো? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার এই ধমনী দুইটায় যে চাপ পড়বে এছাড়া স্যার এর মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় রক্ত যায় না, তখন কি ওই শাখা প্রশাখায় একই রক্তচাপ থাকে? হ্যাঁ, একই রক্তচাপ থাকে। স্যার একটা না কথা ছিল। না না, কোথায় কোথায় বলছো আমি বুঝি নাই, তোমার কথাটা আবার বলো। স্যার এখন তো প্রথম যখন নিলয়টা চাপ দিবে তখন তো ধমনীর মাধ্যমে যাবে, তারপরে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে আবার দেহের আচ্ছা, বিভিন্ন প্রান্তে বুঝছি পৌঁছাবে না এগুলো থেকে যে আবার, বুঝছি এগুলো থেকে আবার যে শাখা ধমনী বের হয় সেখানেও চাপ একই থাকে কিনা এটা বলছো? হ্যাঁ স্যার। না, তা তো থাকবে না। ওই একেবারে হ্যাঁ ওই স্যার। মাথা পর্যন্ত যাইতে যাইতে তো চাপের পরিমাণটা কমে যাবে। স্যার এই জন্য তো মনে হয় একটা লিমিটেশন দেওয়া আছে যে হলো
100 থেকে 139। না, সেটার একটা ভ্যালু আছে যে একেবারে তোমার ওই মাথা পর্যন্ত যাইলেও যেন এতটুকু চাপ থাকে, তার চেয়ে যেন নিচে নেমে না যায়, সেরকম একটা ব্যাপার আছে। সেই ভ্যালুটা বলবো আমি? জি স্যার, বলে দিলে ভালো হয় স্যার। দেখি দাঁড়াও, কোনো একটা বই থেকে দেখে বলতে পারলে ভালো হয়। যে একেবারে যখন ধমনীর মধ্যে ঢুকবে তখন সে কতটা চাপ প্রয়োগ করবে, অথবা যদি শিরার মধ্যে ঢোকে তখন সে কতটা চাপ প্রয়োগ করবে। দেখি তো, এরকম একটা তথ্য থাকতে পারে বইয়ের মধ্যে। একেবারে শাখা ধমনীর মধ্যে যখন ঢোকে তখন কতটা চাপ দেয়। স্যার একটা হলো গাজীবাল স্যারেরটা আছে হলো যে সর্বোত্তম ভাবে 80 মিলিমিটার মার্কারি, আর হলো যে এমনিতে হলো 60 থেকে 89 এর মধ্যে থাকবে। গাজী ইসের আজমলে ক্ষেত্রে লিখছে না? হ্যাঁ। দাঁড়াও, আর- আমি একটু দেখি, আমার কাছে বই আছে তো, আমি একটু দেখি, দাঁড়াও। আজমলেরটা পরে দেখি, আগে এটা একটু দেখে নিই। একেবারে ও যেটা জানতে চাইছে, বুঝছো তো, যে দূরবর্তী শিরায় যখন যাবে সেখানে কতটা চাপ দিবে। আচ্ছা, দূরবর্তী ধমনীতে যখন যাবে তখন সে কতটা চাপ দিবে। আচ্ছা, আমি এখানে বলি, এখানে ওরা যেটা লিখছে, আমি একটা বই পাইছি, সেখানে লিখছে তোমার ধমনীর একেবারে শেষ প্রান্তে, শুনতেছো? জি স্যার। ধমনীর একদম শেষ প্রান্তে, এই তো এটা ধমনী, ধমনীর শেষ প্রান্তে যে চাপ থাকবে সেটা হচ্ছে তোমার সিস্টোলিক চাপ। এটার মান হবে 30 মিলিমিটার মার্কারি। আর শিরাসমূহ তার শেষ প্রান্তে যে চাপ থাকবে, বুঝতে পারছো, শিরাসমূহের একদম শেষ প্রান্তে যে চাপ থাকবে সেটা হচ্ছে তোমার ডায়াস্টোলিক চাপ, কারণ শিরার মাধ্যমে তো আসতে থাকে। শিরার মধ্যে হচ্ছে ডায়াস্টোলিক চাপ, আর ধমনীর মধ্যে হচ্ছে সিস্টোলিক চাপ, বুঝতে পারছো তো? তো শিরার একদম ভেতরে, ধরো একেবারে প্রান্তীয় যে শিরা, সেখানে যে রক্তের চাপ থাকবে ওটা হচ্ছে 16 মিলিমিটার মার্কারি। ও তো ভালোই বলছে, ও যদি না বলতো তাহলে তো এটা আমার খোঁজাও হইতো না, বলাও হইতো না। সিফাত, আমার কথা বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এই কথাটা তাহলে লেখা দেই, নিচে আলাদা একটা লাইন করো। আমি আরেকটা বইয়ের মধ্যে এই তথ্যটা পাইছি, এই বই তোমাদের কাছে নাই আমি জানি। এখানে আরেকটা রাইটারের বই আছে আমার কাছে, দেখো। জি স্যার। আব্দুল আলিমের বই আছে তোমাদের কাছে, হাতের কাছে? জি স্যার, আলিমের বই আছে। আলিমের বইতে এই তথ্যটা থাকার কথা। তাহলে একটা কথা লেখো, নিচে আলাদা লাইন করে লেখো। লেখো, ধমনী সমূহের শেষ প্রান্তে বিদ্যমান সিস্টোলিক চাপের মান 30 মিলিমিটার মার্কারি। ধমনী সমূহের শেষ প্রান্তে বিদ্যমান সিস্টোলিক চাপের মান 30 মিলিমিটার মার্কারি। ধমনী সমূহের শেষ প্রান্তে বিদ্যমান ধমনী সমূহের শেষ প্রান্তে বিদ্যমান সিস্টোলিক চাপের মান 30 মিলিমিটার মার্কারি, এবং শিরা সমূহের শেষ প্রান্তে বিদ্যমান ডায়াস্টোলিক চাপের মান 16 মিলিমিটার মার্কারি। সিফাত, তাহলে তোমার প্রশ্নের কি উত্তর পাইছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর ওই আজমলের বইতে যে কথাটা বলছে ওইটাও এর সাথে কিভাবে সমন্বয় করা যায় সেটা একটু করে দেখে নিও। আজমলের বইটা এই মুহূর্তে আমার সামনে নাই। ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আমরা আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে কি বলা যায় এটাকে, আমরা এখন যেটা পড়বো, উচ্চ রক্তচাপ কাকে বলে আর নিম্ন রক্তচাপ কাকে বলে সেটা একটু পড়বো। উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ, নিচে একটা স্টার চিহ্ন দাও, লেখো উচ্চ রক্তচাপ। লেখো উচ্চ রক্তচাপ, যেটাকে ইংরেজিতে বলে বা মেডিকেল সায়েন্সে বলে হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, লিখছো? জি স্যার। স্যার আচ্ছা, এমনিতে তো আমরা এখন দেখলাম যে সিস্টোলিক চাপের মান হচ্ছে 120 আর ডায়াস্টোলিক চাপের মান হচ্ছে 80, এটাই হচ্ছে স্বাভাবিক, লেখো না?
কিন্তু যদি এমন হয় যে এই সিস্টোলিকটা 130 বা তার বেশি আর ডায়াস্টোলিকটা 90 বা তার বেশি যদি হয়, তাহলে তাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ। লেখো। স্যার একটা কথা ছিল স্যার এটার আগে। বলো বলো। স্যার এখানে যদি 120/90 হয় সেক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপ বলবো? হ্যাঁ বলবো, বলবো, কিন্তু ওটা একেবারে ওটা সাময়িক, ওটা হয়তো দেখা যায় আপ ডাউন করে অনেক সময়। অনেক সময় দেখা যায় মানুষের টেনশন বেড়ে গেলে, পানি বেশি খাইলে টেনশন বেড়ে গেলে, বুঝছো, অনেক সময় স্যার, এটা হয়। স্যার মেইনলি হলো যে স্থায়ীভাবে। দুইটাই বাড়লে তখন হলো হাইপারটেনশন। হ্যাঁ হ্যাঁ মেইনলি হলো দুইটাই বাড়লে তখন হলো একটু সমস্যা হ্যাঁ হয় আর হ্যাঁ কি। হ্যাঁ 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 এবং স্থায়ীভাবে যদি বাড়ে, বুঝতে পারছো? জি স্যার। সাময়িক সময়ের জন্য তো অনেক সময় আমাদের আপ ডাউন করে, পরিশ্রম বেশি করলাম অথবা কি বলা যায় পানি টানি বেশি খাইলাম, খাওয়া বেশি হয়ে গেল, তখন একটু আপ ডাউন করে। কিন্তু এখানে হাইপারটেনশন বলতে হচ্ছে স্থায়ীভাবে তোমার এই ব্যবস্থাটা যদি থাকে, যে দেখা গেল আপারটা 130 বা তার চেয়েও বেশি আর লোয়ারটা 90 বা তার চেয়েও বেশি, তখন আমরা সেটাকে বলবো এটা একটা হাইপারটেনশন ডিজিজ। এমনিতে মাঝে মধ্যে 120 থেকে একটুখানি বাইরে গেল, ওটা কোনো সমস্যা না। 80 থেকে অল্প একটু বাইরে গেল, ওটা সমস্যা। লেখো, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলে। এবার লেখো নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার। নিচে আলাদা স্টার চিহ্ন দিয়ে লেখো বা নাম্বার দিয়ে লেখো, যা লেখো। নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার। নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার, এটা আবার কি জানো, এটা হচ্ছে তোমার আপার যেটা আছে 120, সেটা যদি 110 বা তার চেয়ে নিচে নেমে যায়, আর লোয়ার যেটা থাকার কথা 80, সেটা যদি 70 বা তার চেয়ে নিচে নেমে যায়, সেটাকে আমরা বলবো নিম্ন রক্তচাপ। লেখো, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। লিখতে পারছো? স্যার আবার একটু বলেন। কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে। পারো না লিখতে? জি স্যার, শেষ। এই 8টায় না পড়া আছে তোমাদের কারো কারো, তারা চলে যাও, গেছো নাকি তারা? যাদের 8টায় পড়া আছে চলে যাও। আমার ছিল স্যার, বইলা দিছি যে আমি 8:30 ইন করবো, 8:30 পড়ানো শুরু। তাইলে কেমনে হবে? কোন সাবজেক্ট? স্যার হায়ার ম্যাথ।
ওরে আল্লাহ, সেটা তো আরো ইম্পর্টেন্ট, সেখানে যাও, না সেখানে যাও। স্যার, না স্যার 8:30টায় শুরু করবে স্যার, আমি বলে দিছি। বুঝছি, তাহলে ঠিক আছে। এবার লেখো, স্টার চিহ্ন দাও নিচে, লেখো রক্তচাপ নিয়ন্ত্রণ। এই রক্তের চাপটা আসলে স্ট্যান্ডার্ড থাকাই ভালো, 120/80। এর চেয়ে বেশি হয়ে গেলেও ভালো না, কম হয়ে গেলেও ভালো না। এবং শরীরের ভিতরে একটা মেকানিজম আছে যেন রক্তের চাপটা সবসময় একই রকম থাকে। যদি বেড়ে যায় তাহলে সেটাকে কমানোর একটা সিস্টেম আছে, আবার যদি কমে যায় তাহলে সেটাকে বাড়ানোর একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটাকেই আমরা এখন আলোচনা করব, যেটাকে বলা হয় রক্তচাপ নিয়ন্ত্রণ। বুঝতে পারছো? শুনছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে এখন একটু আলোচনা করি। প্রথমে আমি একটা ছবি আঁকি, রাফ খাতায় তোমরা ছবিটা আঁকো। একটা ছবি আঁকতেছি আমি, সেটা রাফ খাতায় আঁকো। সবসময় ছবি প্রথমে রাফ খাতায় আঁকো। এটা কি? স্যার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। সরি, এটা কি? মহাধমনী। মহাধমনী। মহাধমনীটা বের হওয়ার পর এরকম একটা ভাঁজ দেয়, এই ভাঁজটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। শুনছো এই নাম? জি স্যার, পড়ছিলাম একবার। বলছিলাম অ্যাওর্টিক আর্চ। এখান থেকে আবার দুইটা ধমনী উৎপন্ন হয়, তিনটা ধমনী উৎপন্ন হয় যদিও। একটা ধমনী হচ্ছে এরকম কাঁধের দিকে চলে যায়, একটা ধমনী মাথার মধ্যে ঢোকে, আর একটা ধমনী এরকম উৎপন্ন হওয়ার পরে একটা শাখা এদিকে যায় আর একটা শাখা মাথার মধ্যে ঢোকে। এইটার কথা এখন চিন্তা করার দরকার নাই, এই দুইটা চিন্তা করতে হবে। এই দুইটা ধমনী চিন্তা করো। যে দুইটা চিন্তা করতে হবে সেটাকে আমি একটু কালার করে দিলাম, এটার কথা চিন্তা করার দরকার নেই আপাতত। তাহলে এই হচ্ছে আমার মহাধমনী। সেখান থেকে মনে করি এই যে হচ্ছে সেই দুইটা ধমনী যারা গিয়ে মাথার মধ্যে ঢোকে। এই ধমনী দুইটাকে বলা হয়, কি লিখছি আমি? ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী। এই ধমনী আবার যে মাথার মধ্যে যখন ঢোকে, দাঁড়াও, মাথাটা একটু আঁকতে হবে। এই হচ্ছে আমাদের মাথার ব্রেন। এর নিচে আবার একটা এরকম একটা অংশ থাকে, এই তার নিচে আবার একটা অংশ থাকে, এই এই হচ্ছে আমাদের ব্রেন। এখন এই ব্রেনের আবার উপরের যে অংশটা পড়বো, তোমাদের ব্রেন আছে, উপরের অংশটাকে বলে সেরেব্রাম, ব্রেনের একদম আসল যে অংশটা। তারপরের অংশটাকে বলে পন্স, তারপরের অংশটাকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে এই হার্টের সংকোচন প্রসারণ বা রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য ওয়ার্ক স্টেশন আছে।
মস্তিষ্ক এমন, তার মধ্যে আলাদা আলাদা ওয়ার্ক স্টেশন আছে, এক এক জায়গায় এক এক কাজ হয়। কেউ কথা বলা নিয়ন্ত্রণ করে, কেউ দেখা, কেউ শোনা, কেউ স্বাদ, কেউ গন্ধ, এক এক সেন্টারের এক কাজ। এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে সেই সেন্টার যারা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিভাবে করে সেটা এখন বলবো। আরেকটু কথা বলি, এই যে ক্যারোটিড ধমনী, এরা আবার এরকম শাখায় বিভক্ত হয়। যখন শাখায় বিভক্ত হয়, আর উপরে যাব না, তখন সেই জায়গাটা একটু চ্যাপ্টা হয়ে যায়। ওই জায়গাটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। সাইনাস মানে প্রকোষ্ঠ। ক্যারোটিড সাইনাস। এখন শোনো, এই যে আমাদের অ্যাওর্টিক আর্চ, এইসব জায়গায় এরকমের কতগুলো সিসি ক্যামেরা বসানো আছে। আমাদের বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগাই না? কি বলি, লাগাই নাকি লাগাই না? জি স্যার। এই হৃৎপিণ্ডের ভেতরের ওয়ালেও এরকম কতগুলো সিসি ক্যামেরা আছে। এই যে ক্যারোটিড ধমনী, সেখানেও আছে, ক্যারোটিড সাইনাসেও আছে। এই সিসি ক্যামেরাগুলো এমন, যারা রক্তের চাপ মনিটর করতে পারে। এরা এক ধরনের বিশেষ স্নায়ু কেন্দ্র, অনেকগুলো স্নায়ু কোষ দিয়ে এরা তৈরি হয়েছে। এদের আসলে নাম হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর, আমাদের শরীরে কিন্তু অনেক রকমের রিসেপ্টর আছে। রিসেপ্টর হচ্ছে এমন কতগুলো স্নায়ু কেন্দ্র যারা বিশেষ কোনো উদ্দীপনা রিসিভ করতে পারে। যেমন আমাদের জিহ্বায় আছে টেস্ট রিসেপ্টর, আমাদের নাকে আছে স্মেল রিসেপ্টর, আমাদের এই যে কানের মাধ্যমে আমরা শুনি অডিটরি রিসেপ্টর। বুঝতে পারছো? এরকমের রিসেপ্টর হচ্ছে এক ধরনের স্নায়ু কেন্দ্র যারা কোনো তথ্য রিসিভ করতে পারে। এইখানে যে রিসেপ্টর গুলো থাকে, এখানে দুই রকমের রিসেপ্টর আছে। এক ধরনের রিসেপ্টরের নাম হচ্ছে ব্যারো রিসেপ্টর। আর এক ধরনের রিসেপ্টরের নাম হচ্ছে ভলিউম রিসেপ্টর। কয় রকমের রিসেপ্টর? দুই রকম। একটা হচ্ছে ব্যারো রিসেপ্টর আর একটা হচ্ছে ভলিউম রিসেপ্টর। ব্যারো রিসেপ্টরের কাজ হচ্ছে রক্তের চাপ মনিটর করে, আর ভলিউম রিসেপ্টরের কাজ হচ্ছে রক্তের আয়তন মনিটর করে। যদিও কেউ কেউ বলছেন, খাতাটা একটু বামে নেবেন। হ্যাঁ, কেউ কেউ বলছেন যে ভলিউম রিসেপ্টরও আসলে এক ধরনের ব্যারো রিসেপ্টর। তবে সেটার সাথে আমি নিজেও একমত নয়, আবার অনেক সায়েন্টিস্টও আছে তারা একমত নয়। তারা বলেছেন এই দুটো আলাদা। কেউ কেউ বলেছেন যে ভলিউম রিসেপ্টরও এক ধরনের ব্যারো রিসেপ্টর, কিন্তু আসলে তা নয়। আসলে বিষয়টা কি, ওরা কনফিউজ করছে এই জন্য যে ভলিউমের সাথে প্রেসারের একটা সম্পর্ক আছে। রক্তের আয়তন আর রক্তের চাপ, এই দুইটার মধ্যে সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। কি সম্পর্কটা কি? যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে চাপও বৃদ্ধি পাবে, আর আয়তন যদি কমে যায় তাহলে চাপও কমে। তুমি একটা জিনিস বোঝো না কেন, আমার শরীরে মনে করো রক্ত আছে 5 লিটার, রক্ত আছে এখন 5 লিটার। এখন আমি যদি 2 লিটার পানি খাই, পানিটা আমার পেটের মধ্যে যাবে, যাওয়ার পরে আস্তে আস্তে সেটা পরিপাক তন্ত্রের মধ্যে ঢোকার পরে শোষিত হয়ে রক্তের সাথে মিশে যাবে। তাহলে 2 লিটার পানি যদি রক্তের সাথে মিশে যায়, ধরো 1.5 লিটারও যদি যায় আলটিমেটলি রক্তের সাথে মিশে, তাহলে রক্তের আয়তন হয়ে যাবে 6.5 লিটার, তাই না? পানিটা গিয়ে তো আলটিমেটলি রক্তের সাথে মিশবে, তাহলে রক্তের আয়তন হয়ে গেল 6.5 লিটার। তাহলে আগে আমার 5 লিটার রক্ত
যে হৃৎপিণ্ডের মধ্যে থাকতো, যে শিরার ধমনীর মধ্যে থাকতো, সেই হৃৎপিণ্ড সেই শিরা ধমনীর মধ্যে যদি 6.5 লিটার রক্ত থাকার দরকার হয় বা থাকতে বাধ্য হয়, তাহলে রক্তের চাপ বাড়বে না? বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। আমার দেহে 5 লিটার রক্ত যে জায়গা জুড়ে থাকতো, সেই একই জায়গার মধ্যে যদি আমি বলি 6.5 লিটার রক্ত থাকতে হবে, তাহলে রক্তের চাপ বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে অবশ্যই। বোঝাই যায় আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে। রক্তের আয়তন বেড়ে গেলে চাপ বেড়ে যায়, আবার আয়তন যদি কমে যায় তাহলে চাপও কমে যাবে। কিন্তু রক্তের আয়তন বাড়ানো বা কমানো কিসের উপর নির্ভর করে? নির্ভর করে তোমার ইচ্ছার উপরে কিছুটা নির্ভর করে, আর মস্তিষ্কের ইচ্ছার উপরে কিছুটা নির্ভর করে। কিরকম? তুমি ইচ্ছা করলে পানি অনেক বেশি খাইতে পারো, তাহলে তোমার রক্তের আয়তন বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। তুমি ইচ্ছে করলে পানি মোটেও নাও খাইতে পারো। পানি যদি মোটেও না খাও, তাহলে কিন্তু আস্তে আস্তে প্রস্রাব হতে 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 একসময় যখন রক্তের মধ্যে আয়তন কমে যাবে, রক্তের পানি বের হয়ে যাবে প্রস্রাবের মাধ্যমে, তখন কিন্তু তোমার রক্তের চাপ কমে যেতে পারে। কিন্তু এই যে প্রস্রাব বাড়ানো বা কমানো, এটা কিন্তু তোমার ইচ্ছার উপর নির্ভর করে না, এটা মস্তিষ্কের উপর নির্ভর করে। মস্তিষ্ক ইচ্ছে করলে প্রস্রাব বাড়াইতেও পারে, কমাইতেও পারে। তাহলে প্রস্রাব যদি বাইরে যায়, তার মানে পানি শরীর থেকে বের হয়ে যাবে, তাহলে রক্তের আয়তন কমতে থাকবে। আবার যদি প্রস্রাবটা অফ হয়ে যায়, তাহলে পানি আর শরীর থেকে বের হবে না, তাহলে কিন্তু রক্তের আয়তনটা তুলনামূলকভাবে বাড়বে, আবার চাপও বাড়বে। তার মানে মস্তিষ্কেরও এখানে একটা ভূমিকা আছে। মস্তিষ্ক ইচ্ছা করলে প্রস্রাবের পরিমাণ বাড়ায় দিতে পারে, মস্তিষ্ক ইচ্ছা করলে প্রস্রাবের পরিমাণ কমায়ও দিতে পারে। বুঝতে পারছো? কারণ মস্তিষ্ক থেকে একটা হরমোন নির্গত হয় ADH। এই হরমোনটার পূর্ণ রূপ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে প্রস্রাবের পরিমাণের উপরে কিন্তু নির্ভর করে তোমার রক্তের আয়তন, আর রক্তের আয়তনের উপর নির্ভর করে তোমার রক্তের চাপ। প্রস্রাব বেশি হলে রক্তের আয়তন কমে যেতে থাকবে, চাপও কমে যেতে থাকবে। প্রস্রাব যদি কম হয়, তাহলে রক্তের আয়তন আর কমবে না, রক্তের চাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জায়গাটাতে তুমি একমত কিনা, পরিষ্কার কিনা বলো? জি স্যার। তাহলে বোঝা গেল প্রস্রাবটা বাড়ানো কমানোর মাধ্যমে রক্তের আয়তন বাড়ানো কমানো যায়, আর সেইখানে রক্তের চাপ বাড়া বা কমার একটা সম্পর্ক আছে। আর ব্যারোরিসেপ্টর যেটার কথা বললাম, তার মানে এই প্রস্রাব আমি যখন পানি খাই, তখন রক্তের আয়তন বাড়লো না কমলো, সেটা মনিটর করে যে রিসেপ্টর, তার নাম ভলিউম রিসেপ্টর। আর ওই পানি কম খাইলাম বা বেশি খাইলাম, সেই কারণে রক্তের চাপ বাড়লো না কমলো, অথবা তোমার হার্ট জোরে চাপ দেয় না আস্তে চাপ দেয়, তার উপরে অনেক সময় রক্তের চাপ নির্ভর করে। সেই চাপটা পরিমাপ করে যে রিসেপ্টর, তার নাম ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর আর ভলিউম রিসেপ্টর কিন্তু একই নয়, তবে তাদের মধ্যে আবার মিলও আছে। ব্যারোরিসেপ্টর হচ্ছে সরাসরি রক্তের চাপ পরিমাপ করে, বাড়লো না কমলো। ভলিউম রিসেপ্টর রক্তের আয়তনটা পরিমাপ করে। আয়তন বাড়লে যদি রক্তের চাপ বেড়ে যায়, সেটা আবার ওই ব্যারোরিসেপ্টরই পরিমাপ করবে। আবার আয়তন কমলে যদি রক্তের চাপ কমে যায়, সেটাও ওই ব্যারোরিসেপ্টর পরিমাপ করবে। তার মানে ভলিউম রিসেপ্টর, ব্যারোরিসেপ্টর আলাদা হলেও তাদের মধ্যে আবার কাজের মধ্যে সমন্বয় আছে। আমি বুঝাতে পারতেছি না পারতেছি না? জি স্যার। এই সমস্ত মনিটর গুলো এই সব জায়গায় সেট করা আছে। কেউ ভলিউম রিসেপ্টর, কেউ ব্যারোরিসেপ্টর। কেউ রক্তের চাপ সরাসরি পরিমাপ করতেছে, কেউ রক্তের আয়তন সরাসরি পরিমাপ করতেছে, এবং এরা এই রক্তের চাপের তথ্য, আয়তনের তথ্য মস্তিষ্কের কাছে পাঠাচ্ছে। কিভাবে পাঠাচ্ছে সেটা বলি। মস্তিষ্কের সাথে স্নায়ুর মাধ্যমে এই সব জায়গার রিসেপ্টর গুলোর কানেকশন আছে। সেই কানেকশন কিরকম? ছাড়বো 2 মিনিট। সেই কানেকশন কিরকম? এই অ্যাওর্টিক আর্চের মধ্যে যে রিসেপ্টর গুলো আছে, অ্যাওর্টিক আর্চের মধ্যে ওরা দুইটা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে কানেক্টেড। এই এরকম এই দুইটা স্নায়ুর মাধ্যমে ওরা মস্তিষ্কের সাথে কানেক্টেড। এখানে ভলিউম রিসেপ্টর, ব্যারোরিসেপ্টর সবাই আছে। এই অ্যাওর্টিক আর্চের মধ্যে যারা আছে, তারা এই দুইটা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে কানেক্টেড। এই স্নায়ু দুটাকে বলা হয় ভেগাস স্নায়ু। কি স্নায়ু বলতো? প্রত্যেকটা ব্যারোরিসেপ্টর কি দুইটা স্নায়ুর মাধ্যমে কানেক্টেড মস্তিষ্কের সাথে? না, প্রত্যেকটা এসে আলটিমেটলি এই একটার সাথে কানেক্টেড। এই পাশ থেকে সবগুলো এসে এটার সাথে যুক্ত।
আবার এই পাশে সবগুলো এসে এটার সাথে যুক্ত। এই দুইটা আবার আলাদা আলাদা ভাবে মস্তিষ্কের মধ্যে যাচ্ছে। এখান থেকে খবর ওর কাছে যাবে, ওর কাছ থেকে খবর ওর কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, সবাই মিলে একসাথে খবর পাঠাবে। তোমার আপত্তি আছে? না স্যার। তাহলে আর সমস্যা নেই, তোমার সুর আপত্তি না থাকে। তার মানে এই অ্যাওর্টিক আর্চের মধ্যে যারা আছে তারা এইভাবে কানেক্টেড, সবাই এই ভেগাস নার্ভের সাথে কানেক্টেড, হয় এই পাশ থেকে না হয় এই পাশ থেকে গেল। আর এই যে তোমার ক্যারোটিড ধমনী আর ক্যারোটিড সাইনাসের গায়ে যারা আছে এরা আবার একটু ডিফারেন্ট। এরা আবার কি করে, এই সবাই মিলে এখান থেকে একটা নার্ভ বের হয়, ওই নার্ভের সাথে এরা কানেক্টেড, আবার এ পাশ থেকে একটা নার্ভ বের হয়, তার সাথে আবার এরা কানেক্টেড। এই নার্ভ দুইটা আবার এই মস্তিষ্ক থেকে আবার এই পাশে দুইটা নার্ভ আছে এরকম, সেই নার্ভের সাথে গিয়ে ওরা মিলিত হয় এরকম। আর এই লেখাটার মধ্যে পড়ছে এই যে দুইটা নার্ভ, এরা আবার ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাসের কাছে গায়ে যে রিসেপ্টর গুলো আছে তাদের কাছ থেকে তথ্য এখানে নিয়ে আসে, এখান থেকে মস্তিষ্কে যায়। এখানে দুই ধরনের স্নায়ু, এই স্নায়ুটাকে বলা হয় হেরিং স্নায়ু, হেরিং নার্ভ, আর এই স্নায়ুটাকে বলা হয় গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। আরে এখন আর মাথায় কাজ করতেছে না নার্ভ, বেশি প্রেসার নেওয়া যায় না বুঝছো। অনলাইনে 1.5 ঘন্টা ক্লাস নিলে মাথা ক্র্যাক হয়ে যায়, কারণ সারাক্ষণ এই যে খাতার দিকে মোবাইলের দিকে তাকানো লাগে, চোখে ইয়ে হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো, এই ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাসের গায়ে যে রিসেপ্টর গুলো আছে ওরা সবাই মিলে তথ্য পাঠায় হেরিং স্নায়ুর কাছে, হেরিং স্নায়ু খবর পাঠায় গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর কাছে, সেখান থেকে খবরটা যায় মস্তিষ্কে। এরা একটু ইনডাইরেক্ট আর কি, এই দুইটা হচ্ছে ডাইরেক্ট আর এই দুইটা হচ্ছে ইনডাইরেক্ট। বুঝতে পারছো? জি স্যার। এখন এর বাকি পড়াটা হবে কালকে সকাল 8টায়। ওকে স্যার। ঠিক আছে, যে একান্তই ক্লাস করতে পারবে না সে রেকর্ড দেখে নিবা, একজনের জন্য ক্লাস অফ দিব না। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যদি এই ক্লাসে শুধুমাত্র আপনি লেকচারটা দিয়ে দেন আর নোটটা যদি আলাদা দিয়ে দিতেন তাইলে কেন, আমরা এগুলো নোট তো আমার কাছে নাই, আমি তো নোট লিখে দিব। নোট কি আমার না পড়া স্যার, আছে ওই যে নাকি? স্যার আমাদের যে ওই যে ব্যাকআপ যে ক্লাসগুলো আমরা যে 4টা ক্লাস পিছনে পড়ছি ওইগুলো নোট করা আছে, ওইগুলো 2-3টা চ্যাপ্টারের নোট করা আছে, করোনার সময় করে রাখছিলাম। এইসব চ্যাপ্টারের নোট করা নাই রে মা। ও আচ্ছা স্যার। বরঞ্চ আরো কি জানো, ওই যে সমস্ত ইয়াতে তোমরা তো ব্যাকআপ যারা করো তারা নোটটা পাচ্ছ, তোমরা অ্যাকসেপ্ট করতেছো, কিন্তু যারা সরাসরি পড়ে, একটা ব্যাচ আছে না একদম নতুন শুরু করছি, সরাসরি পড়ে, অফলাইনে আসছিল, আবার এখন আবার ওরা এই নোট দিছি পরে ওরা রাগ করছে, বলছে স্যার আমরা এই নোট নিব না। আমি বলছি কেন? বলছে স্যার আপনি ক্লাসে বসে নোট লেখাই দিবেন, ওই নোট দিলে ওই নোট মোবাইলের মধ্যে থেকে যায়, ওটা দেখে দেখে লেখাও হয় না, আর লিখলে আমরা ভালো বুঝিও না, তার চেয়ে আপনি বুঝায় বুঝায় নোট করাই দেন, ওটাই আমাদের জন্য উপকারী। আমি বলছি তাতে তো তোমাদের অনেক দেরি হবে, এমনিতেই তো তোমরা অনেক দেরি করে শুরু করছো। ওরা বলছে থাক স্যার তাতেও কিছু অসুবিধা নাই, কিন্তু আমরা নোট ওই আপনার পাঠানো নোট নিতে চাই না, আপনি দরকার বোধ ওইটা দেখে দেখে নোট করে দেন, কিন্তু আমাদেরকে সরাসরি নোট লেখাই দিবেন। তো এটা হচ্ছে ওদের বক্তব্য, ওদের যেটা ভালো লাগে ওরা সেটা করবে। আর এইসব চ্যাপ্টারের নোট আমার করা নাই, এইসব চ্যাপ্টারের আমি যেটা করতে পারি এট বেস্ট, যাদেরকে আগে পড়াইছি আগের ক্লাসে ওদের কাছ থেকে নোটটা এনে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিতে পারি, কিন্তু ওদের ওই নোট তোমাদের অত ভালো লাগবে না, হাতের লেখা অত ভালো বুঝবা না। জি স্যার, ওইটাই ভালো। আচ্ছা স্যার আপনি সরাসরি দিয়ে দিয়েন তাহলে এই ক্লাস। সরাসরি দিচ্ছি, এটাই তোমাদের জন্য ভালো হবে। বেশ স্যার, তোমরা কালকে ভালো। সকাল 8টায় কালকে ক্লাসটা একটু করার চেষ্টা করিও, 8টায় তো না 7:45। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। তাহলে আমি এটা শেষ করে আরো একটু আগাইতে পারবো। একজন দুইজন যদি অসুবিধা থাকে সে একটু রেকর্ডটা দেখে নিও, একজনের জন্য আমরা অন্যরা একটু মানে সাফার করতে চাই না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।